আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন এক অচেনা উত্তাপে ফুটছে। চায়ের দোকান থেকে শুরু করে শহরের অভিজাত মহল্লা, সর্বত্রই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ক্ষমতার চাবি কার হাতে উঠবে? গত এক বছরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অসংখ্য জরিপ জনমনে বিভ্রান্তির পারদ আরও উঁচু করেছে। একদিকে যেখানে এক জরিপে বিএনপিকে ৭০% ভোটে বিজয়ী দেখানো হচ্ছে, সেখানে অন্য আরেক গবেষণায় তাদের জনসমর্থন ৩৩% নেমে আসার কথা বলা হচ্ছে। এই বিশাল ফারাক স্বাভাবিকভাবেই একটি গভীর প্রশ্ন তৈরি করে: আসল সত্যটা কি? ১৮ কোটি মানুষের দেশে মাত্র কয়েক হাজার মানুষের মতামত কতটা নির্ভরযোগ্য? গবেষণার জগতে প্রবাদ আছে, ফলাফল কি এসেছে তার চেয়ে বড় কথা হলো সেই জরিপটি কিভাবে করা হয়েছে। এই বিভ্রম ভাঙার জন্য আমাদের ছুটে যেতে হবে কাগজে কলমের জরিপের বাইরে, মাঠের বাস্তবতায়। সেপ্টেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের 5টি সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে এক বিশাল লাইভ জরিপ। এতে অংশ নিয়েছেন প্রায় ৮৭,০০০ মেধাবী শিক্ষার্থী। এরা সেই তরুণ প্রজন্ম যারা ২০২৪ সালের জুলাইতে রক্ত দিয়ে একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল। প্রশ্ন হলো, এই তরুণরা ভবিষ্যতের ক্ষমতার জন্য কাকে বেছে নিচ্ছে? ফলাফল প্রকাশের পর রাজনৈতিক বিশ্লেষকদের আঁখি চকিতে উঠেছে। প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও তাদের সমমনা প্যানেল একচেটিয়া ভূমিধস বিজয় অর্জন করেছে। প্রচলিত জরিপ যেখানে বিএনপিকে এগিয়ে রাখছিল, সেখানে দেশের ৮৭,০০০ সচেতন তরুণ ব্যালট পেপারে জামায়াত সমর্থিত প্যানেলকে বেছে নিয়েছে। এই ফলাফল কেন গুরুত্বপূর্ণ? কারণ আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় ১/৪ বা ২৫% হলেন ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ। এর সাথে যুক্ত হবে আরও প্রায় ১ কোটি মানুষ, যারা বিগত ১৫ বছরের স্বৈরাচারী জামানায় ভোট দেওয়ার সুযোগ পাননি। অর্থাৎ প্রায় ৪ কোটি ভোটার এবার গেম চেঞ্জার হতে চলেছে। এই তরুণরা কেন বিএনপি বা অন্য দলগুলোকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে বেছে নিল? এর পেছনে রয়েছে ৩টি কারণ: কর্তৃত্ববাদী মনোভাবের প্রতি ঘৃণা, সাংগঠনিক শৃঙ্খলা এবং নৈতিক রাজনীতির প্রতি আশঙ্কা। ৫ আগস্টের পর শিবিরের কর্মীদের শৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ বা মন্দির পাহারা দেওয়ার মতো কাজ তরুণদের মুগ্ধ করেছে, যারা এখন সুশাসন চায়। রাজনৈতিক ইতিহাস বলে, ছাত্র সংসদ নির্বাচন বারবার জাতীয় রাজনীতির ব্যারোমিটার হিসেবে কাজ করেছে। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধস বিজয় পেয়েছিল। অনেকে তখন বলেছিলেন ক্যাম্পাসের ভোট দিয়ে কি হবে, কিন্তু ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অভাবনীয় বিজয় অর্জন করে। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা ঠিক একই প্যাটার্ন দেখছি। পার্থক্য শুধু পতাকার রঙে। ৯০-এ ছিল ছাত্রদল, ২০২৬-এ এসে ছাত্র শিবির। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল: জামায়াতে ইসলামী কেন এনসিপি বা চরমোনাইয়ের মতো দল নিয়ে বড় জোট করছে? অনেকে বলছিলেন জামায়াত দুর্বল হয়েছে বলেই এই পদক্ষেপ, কিন্তু একটি বিখ্যাত সংস্থা ন্যারেটিভের সর্বশেষ জরিপ দেখার পর সব প্রশ্নের উত্তর মিলে যায়। ন্যারেটিভের নির্ভুলতা প্রমাণিত, কারণ গত 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল তাদের পূর্বাভাস শতভাগ মিলে গিয়েছিল। অনেকে বলবেন বিএনপির সাথেও তো অনেকেই জোটে আছে: নুরুল দল, গণ অধিকার পরিষদ, জুনাইদ সাকির, গণসংহতি কিংবা ওয়াকাস পার্টি। এদের সর্বসাকুল্যে ভোট ১%ও হবে না, অর্থাৎ বিএনপির সব মিলে ৩৫% ভোটের বেশি হচ্ছে না। সেখানে জামায়াত জোটের ৪৫%, কিন্তু খেলা এখানেই শেষ নয়। সিনার্জিক এফেক্ট বলে যখন ভোটাররা দেখে একটি জোট এত শক্তিশালী, অর্থাৎ ৪৫% ভোট তাদের পকেটে, তখন ফ্লোটিং ভোটার বা দোদুল্যমান ভোটাররা, যারা সাধারণত ১০ থেকে ১৫% থাকে, তারা বিজয়ী দলের দিকেই ঝুঁকে পড়ে। একেই বলা হয় ব্যান্ড ওয়াগন ইফেক্ট। এই ফ্লোটিং ভোটারদের অন্তত ৫% যদি জোটের দিকে আসে, তবে মোট ভোট দাঁড়ায় ৪৫.৬% যোগ ৫% সমান ৫০.৬%। এটি হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভোট। অন্যদিকে বিএনপি যদি ফ্লোটিং ভোটার কিছু পায়ও, তাদের ৪০% ক্রস করাটা কঠিন হবে, কারণ তাদের কোনো শক্তিশালী মিত্র নেই। ন্যারেটিভের জরিপ অনুযায়ী জোটবদ্ধ হওয়ার কারণে জামায়াতের জোট এখন বিএনপির চেয়ে প্রায় ১৫% ভোটে এগিয়ে, অর্থাৎ ৫০ বনাম ৩৫।
সংসদীয় গণতন্ত্রে 15% ভোটের ব্যবধান মানে কি জানেন? এর মানে হলো ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা ভূমিধস জয়। যদি 300 আসনের মধ্যে নির্বাচন হয় এবং একটি পক্ষ 15% ব্যবধানে এগিয়ে থাকে, তবে প্রতিপক্ষ দল হয়তো 50 থেকে 60টির বেশি আসন পাবে না। জামাত এই অঙ্কটি কষেই এনসিপির আবদার মেনে নিয়েছে। চরমোনাইকে ছাড় দিচ্ছে। তারা জানে এনসিপিকে 10 থেকে 20টি সিট দিলেও দিন শেষে সরকার গঠন করবে জামাত জোটই। বিএনপি এখানে একা। তাদের নিজস্ব 34.7% ভোট দিয়ে তারা হয়তো শক্তিশালী বিরোধী দল হলেও হতে পারে, কিন্তু সরকার গঠন করার মতো ম্যাজিক ফিগার পাওয়া তাদের জন্য গাণিতিকভাবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শেষ কথা হলো, জামায়াতে ইসলামীর জন্য এই জোট কোনো বিলাসিতা ছিল না, এটি ছিল সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা উইনিং ফর্মুলা। নেগেটিভের জরিপ আমাদের চোখ খুলে দিয়েছে। যারা বলেছিলেন জামাত একা লড়লেই ভালো করত, তারা আসলে আবেগের কথা বলছিলেন। বাস্তবের ডেটা বলছে একা লড়লে জামাত হয়তো শক্তিশালী হতো, কিন্তু ক্ষমতায় যেতে পারত না। বিএনপি জিতে যেত, কিন্তু এনসিপি ও চরমোনাইকে সাথে নিয়ে জামাত এখন অপ্রতিরোধ্য। 50% জনসমর্থন নিয়ে তারা এখন ক্ষমতার দ্বারপ্রান্তে। তবে এখানে চরমোনাই যদি বেশি বাড়াবাড়ি করে, তবে চরমোনাইকে বাদ দিলেও 3% মাত্র বাদ যাবে। তারপরেও জামায়াতের পকেটে কিন্তু প্রায় 42% ভোট এখনও থাকবে, অর্থাৎ বিএনপির চেয়ে 7% ভোট বেশি। আগামী নির্বাচনের ব্যালট পেপারে এই 15% ব্যবধানের প্রতিফলন দেখা যাবে। তখন বোঝা যাবে ডাক্তার শফিকুর রহমানের এই মাস্টার স্ট্রোক কতটা সময় উপযোগী ছিল।